আপনি আসলে আপনার জাকাত ক্যালকুলেট করতে চাচ্ছেন, আপনি সেটা দেশে থাকেন, বাংলাদেশে থাকেন বা বাইরে থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি যদি আপনার জাকাত ক্যালকুলেট করতে চান বা আপনার সম্পত্তি যতটুকু আছে তার মধ্যে জাকাত কতটুকু, আদৌ আপনার জাকাত হয়েছে কিনা সেটা আপনি আসলে ক্যালকুলেট করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সাইটের ক্যালকুলেটর, যেটার মাধ্যমে আপনি আসলে সঠিকভাবে রাইট নাও যখন আপনি জাকাত ক্যালকুলেট করতে বসবেন তখনই আপনি ওই ডেটের কত টাকা আসলে আপনার জাকাত হয়েছে সেটা কিন্তু আপনি অ্যাকুরেটলি বের করতে পারবেন মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আপনি পিসি বা ল্যাপটপ বা মোবাইল থেকে আপনি গুগলে চলে আসবেন, এখানে লিখবেন হচ্ছে হলো আসুন্না ফাউন্ডেশন লিখে সার্চ করলে এখানে ওয়েবসাইট প্রথম যেটা আছে সেখানে চলে আসতে পারেন। আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনি আসলে জাকাত ক্যালকুলেটরে চলে আসতে পারেন। সো আসুন্না ফাউন্ডেশনের এই ক্যালকুলেটর, এখানের মধ্যে থেকে আপনি দেখবেন যে এই যে জাকাত তহবিল আছে, এখানে ক্লিক করার পরে এখানে আপনার জাকাত সহজে হিসাব করুন এই অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে এখানে চলে আসবে। দেখুন এখানের মধ্যে আসার পরে জাকাত ক্যালকুলেটর, এখানে আপনার জাকাত সহজে হিসাব করুন এবং যেই ডেটে আপনি আসলে চেক করবেন সেই ডেটের অনুসারে জাকাতের যে নিসাব অ্যামাউন্ট, মানে কত টাকার উপরে থাকলে আপনার জাকাত দিতে হবে সেই জাকাতের নিসাব অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি এখানে দেখে নিতে পারেন, এখানে দেখা আছে যে এত গ্রাম অথবা এতর উপর এবং পুরো ডিটেলসে ইনফরমেশন দেওয়া আছে এবং কত তারিখে সর্বশেষ হালনাগাদ করা হয়েছে সেই ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। সো ফার্স্টেই বলে নিচ্ছি যে এই জাকাত ক্যালকুলেটরটা অন্যদের থেকে অনেক বেশি আলাদা, কারণ হচ্ছে এখানের মধ্যে প্রায় অ্যাকুরেটলি আপনারা হচ্ছে রেজাল্ট পাবেন, বাট এই ক্ষেত্রে কিছু শর্ত আছে এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা একদম ইজিলি তারা আসলে ক্যালকুলেট করে বা মানে ব্যাখ্যা করে বলে দিছে। এখানে নিচে আসলে দেখতে পারবেন দুইটা, একটা হলো সতর্কবাণী আর একটা হচ্ছে এই মানে এই যে জাকাত ক্যালকুলেট আছে এটা ইউজ সম্বন্ধে। যেমন হচ্ছে আপনি এখানে যত কিছু ক্যালকুলেট করেন না কেন, কোনো কিছু তারা আসলে পর্যবেক্ষণ করে না তাদের ভাষ্য মতো আর কি, কোনো কিছু মানে আপনার ট্র্যাক করবেন, আপনি যা লিখতেছেন এটা আপনার মধ্যেই থাকতেছে, দেন হচ্ছে আপনি চলে যাচ্ছেন, এটা তারা কোনো কিছু ট্র্যাক করতেছে না। এখানে আরও কিছু ইনফরমেশন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, গেল একটা, এটা পড়ে দেখেন। তারপরে সতর্কবাণী হচ্ছিল জাকাত যেহেতু একটা ইবাদত, সো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইট আপনাকে যা শুধুমাত্র হচ্ছিল জাকাত প্রদানে সহায়তা করবে। সহায়তা বলতে ছিল আপনি যদি সঠিকভাবে ইনপুট করেন, মানে সকল কিছু সঠিকভাবে ক্যালকুলেট করে দেন, লেখাগুলো লেখেন, 5,000 টাকা জায়গায় যদি 5,000 আর না লিখে 8,000 লেখেন তাহলে তো আর হবে না। আপনার সঠিক ইনফরমেশনগুলো যদি দেন তাহলে প্রায় সঠিক আপনার হচ্ছিল একটা রেজাল্ট আপনি এখানে ক্যালকুলেট করতে পারবেন আপনার কত টাকা জাকাত হচ্ছে সেটা। বাট এই ক্ষেত্রে সাজেস্ট হচ্ছিল এটা যে আপনি এরপরেও সঠিকভাবে দেওয়ার পরে যে ক্যালকুলেশন আসে সেটা আপনি আসলে প্রিন্ট আউট করে যদি কোনো মুক্তি থাকে বা যারা আসলে স্কলার, ইসলামিক স্কলার এরকম কোনো ব্যক্তি থাকে তাদেরকে দেখায় আপনি এটা মানে সঠিকভাবে হয়েছে কিনা সেটা আপনি একটু দেখে নিতে পারেন, বা আপনার কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানা থাকলে তাদের কাছ থেকে করে এটা সঠিকভাবে আপনি হচ্ছিল জাকাতটা ক্যালকুলেট করে দিবেন। এক্ষেত্রে এই ওয়েবসাইট বা আমি কোনো দায়ী থাকবো না, বিকজ হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাকে ইম্পোর্টের সিস্টেমটা বলে দিচ্ছি, বাকিটা হচ্ছিল টোটালটা আপনার উপর দায়িত্ব। বাট আমি জাস্ট হচ্ছে আপনাকে এতে দেখা দিচ্ছি যে কীভাবে আপনি আসলে ক্যালকুলেট করতে পারবেন এবং আপনি মোটামুটি একটা অ্যাকুরেট রেজাল্ট বের করতে পারবেন। সো দেন আমরা নিচের দিকে আসলাম, এখানের মধ্যে জাকাত বর্ষ নির্ধারণ, আপনি আসলে চন্দ্রবর্ষ হিসাব করে জাকাত দিতে হয়। সো মানে যেটা হলো হিজরি ক্যালেন্ডার, আরেকটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার। আমরা যে নর্মাল ক্যালেন্ডার হিসাব করি সেটা হচ্ছে নর্মাল ক্যালেন্ডার, আর হিজরি ক্যালেন্ডার হচ্ছে আমরা যেটা চন্দ্রবর্ষ হিসাব করি। সো আপনারা যে ক্যালেন্ডার হিসাব করবেন নর্মালি আসলে হিজরি ক্যালেন্ডার হিসাব করেই জাকাত দিতে হয়। যদি আপনি আসলে সবসময় ক্যালকুলেট করেন হচ্ছিল আপনার ইংরেজি ক্যালেন্ডারে তাহলে সেটা সিলেক্ট করবেন, এতে আপনার অ্যাকুরেটলি এখানে পার্সেন্টেজ হচ্ছে অ্যাকুরেটলি করে নিবে আর কি ক্যালকুলেটার। সো আমরা যেহেতু হিজরি ক্যালেন্ডারে হিসাব করি সো এটা দিলাম। তারপরে ছিল কোন তারিখে আপনার জাকাত বর্ষ পূর্ণ হবে, মানে এক বছর কত তারিখে হবে। সো এখান থেকে জাস্ট ক্লিক করলাম, এখন হচ্ছে রাইট নাও দেখতে পাচ্ছেন যে আপনার মানে ডেট দেওয়া আছে। সো আমারটা আসলে পূর্ণ হবে হলো 27 তারিখে, এই মাসের মার্চের 27 তারিখে এক বছর পূর্ণ হবে। সো আমি 27 তারিখ সিলেক্ট করলাম। দেন হচ্ছে হলো আপনার মালিকানাধীন যদি কোনো স্বর্ণ বর্তমান মূল্য থেকে থাকে, মানে স্বর্ণ যদি থেকে থাকে সেটা আপনি টাকা লিখবেন। এখন কথা হচ্ছে আপনার কাছে স্বর্ণ আছে কিন্তু আপনি তো এটার মূল্যটা আজকের ডেটে জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই যে আজকের ডেটের মূল্য হিসাব করতে এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। আপনি হয়তো বা ধরেন হচ্ছে আপনার একটা কানের দুল আছে, ধরেন হচ্ছে সেটার পরিমাণ হচ্ছে 20 গ্রাম। সো এটা কত ক্যারেটের, 21 ক্যারেটের, 18 ক্যারেটের, বা আপনার হচ্ছিল নর্মাল সনাতনী যেগুলো আছে ধরুন 22 ক্যারেটের আমি দিলাম। দেন হচ্ছে আরও থাকতে পারে হয়তো বা কানের দুলের জায়গায় আপনার অনেক কিছু, আপনি হয়তো বা এটাকে কানের দুল লিখলেন, বা আপনার হচ্ছে চেইন আছে চেইন লিখলেন, মানে যেটা আপনার ইচ্ছা এটা লিখে নিলেন আর কি। এছাড়াও যদি আপনি আসলে ভরিতে, মানে আপনি গ্রামে হয়তো হিসাবটা জানেন না, ভরিতে জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কয় ভরি আছে, ধরেন হচ্ছে 1 2 ভরি 3 ভরি 4 ভরি যত ভরি আছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এটা সো এটা লিখলেন, ধরেন হচ্ছে আপনার একটা চেন আছে যেটা হচ্ছে আপনার 200 গ্রাম।
সো 200 গ্রাম নিলেন। সো এটা গেল, দেন হচ্ছে বিক্রি মতো নিশ্চিত করলেন, ওকে করলেন, করার পরে কিন্তু ওই ক্যালকুলেট করে এই টাকাটা কিন্তু এখানে চলে আসলো। দেন হচ্ছে আপনার মালিকানাধীন মোট রূপোর পরিমাণ যদি রূপা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই রূপটা কী আছে সেটা আপনি হয়তো উল্লেখ করতে পারেন, লিখতে পারেন যে কানের দুল বা অন্য কোনো কিছু যেটা আপনার আছে সেটা লিখবেন, বা যেই কটা আছে সেই কটা এখান থেকে যোগ করতে পারবেন, এবং যত গ্রাম আছে সে তত গ্রাম এখান থেকে ওকে করবেন, এবং কত ক্যারেটের সেটা আপনি সিলেক্ট করে এবং প্রাইসটা এখানে দেখতে পারবেন। দেন হচ্ছিল অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে করে অ্যাড করবেন, আর না থাকলে খালি রাখবেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছিল আপনার নিজের কাছে রাখা নগদ অর্থ, যেটা আপনার যে কোনো উদ্দেশ্যে হোক, হজের জন্য হতে পারে, বিয়ের জন্য হতে পারে, যে কোনো উদ্দেশ্যে যদি আপনার কাছে টাকা যদি নগদ থেকে থাকে, যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, যদি আপনার নিজের টাকা হয় তাহলে সেই টাকাটা এখানে লিখবেন। ধরেন হচ্ছিল আমরা লিখলাম যে আমাদের হয়তো বা 90,000 টাকা হাতে আছে বা ক্যাশ আছে, সো আমি 90,000 টাকা দিলাম। সো আপনার কাছে এখন যদি বৈদেশিক মুদ্রা থাকে, ধরুন শুধু বাংলাদেশি টাকা না, আপনার কাছে হয়তো বা ডলার আছে বা ইউরো আছে বা আপনার হচ্ছে সৌদি রিয়াল আছে, যেটা আছে সেটা যত টাকা হিসাবে যত টাকা আসে সেই টাকাটা আপনি এখানে লিখবেন। ধরুন হচ্ছে আমাদের কাছে 5,000 টাকা আছে এক্সাম্পল, মানে ওই টাকার ভ্যালু অনুসারে বাংলাদেশি টাকা 5,000 টাকা আছে। এরপর হচ্ছে আপনার ব্যাংকে যদি কোনো অর্থ থাকে বা ব্যাংকে কোনো টাকা থাকে তাহলে সেই টাকাটা এখানে যোগ করবেন। ধরুন হচ্ছে আপনার ব্যাংকে ব্যালেন্স আছে হচ্ছিল মনে করেন 5,000 টাকা বা 10,000 টাকা, ধরুন 50,000 টাকা আছে, 50,000 টাকা লিখলেন। আর আপনার কিন্তু সুদ যদি থাকে সেটা কিন্তু এটা অ্যাড হবে না, এটা ক্যান্সেল করে দিতে হবে, কারণ সুদের উপরে জায়গা থাকে না, সুদ জিনিসটাই বাদ। সো এখানে সুদ বাদে হিসাব করতে হবে। গেল দেন হচ্ছে আপনার কোন ধরনের কোনো যদি সঞ্চয়পত্র, বন্ড বা টেজারি বন্ড, বিল ইত্যাদি যদি থাকে, সেটার প্রকৃত রাইট নাও যে মূল্যটা আছে সেই মূল্যটা যদি থেকে থাকে তাহলে আপনি সেই মূল্যটা দিবেন, আর যদি না থাকে তাহলে খালি রাখবেন। দেন হচ্ছে আপনার ফেরতযোগ্য বিমা পলিসি জমাকৃত প্রিমিয়াম বা কিস্তির টাকার পরিমাণ, আপনার যদি বিমার পলিসি থাকে সেটা জমাকৃত প্রিমিয়াম কতটুকু দিচ্ছেন সেই টাকার পরিমাণটা আপনি এখানে লিখবেন যদি থেকে থাকে। ঐচ্ছিকভাবে প্রভিডেন্ট ফান্ডে জমানো বেতনের অর্থ আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার হচ্ছে ঐচ্ছিক ফান্ড, মানে যেটা হচ্ছে এই যে প্রভিডেন্ট ফান্ডে যদি আপনি আসলে টাকা অর্থ জমা রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে। আর বাধ্যতামূলক হলে ওটা দিতে হবে না, ওটা বাদ দিয়ে ঐচ্ছিকভাবে যদি হয় তাহলে সেটা দিবেন, মানে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ফান্ডে জমা রাখেন আর কি। আর বাধ্যভাবে হলে এটা হিসাব করতে হবে না। এছাড়া ধরনের হচ্ছে আপনি কাউকে ধার দিচ্ছেন, ঋণ দিচ্ছেন আর কি, ধরুন কাউকে টাকা দিচ্ছেন, ফ্রেন্ডে দিচ্ছেন, ফ্যামিলি মেম্বারে দিচ্ছেন, যে টাকার আপনি আসলে পাওয়া আশা আছে, মানে টাকা পাইতে পারেন সেটা, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই টাকাটা দিতে হবে। এখানে পড়ে দেখবেন, পুরোটা পড়লে আপনার সুবিধা হবে, না হলে ভিডিও বড় হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওইটা অনুসারে যদি কারোর থেকে আপনি টাকা পান এবং সেটা পাওয়ার আশা আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই টাকাটা এখানে যোগ করবেন। কথার কথা আমি হচ্ছিল মনে করেন 50,000 টাকা ঋণ দিয়েছি, সেই 50,000 টাকা ফেরত পাওয়ার আর আশা আছে, সো সেই ক্ষেত্রে আমি এটা হিসাব করবো। দেন হচ্ছিল আমানত হিসাবে কারো কাছে টাকা যদি রেখে থাকেন, ঠিক আছে, কারো কাছে থেকে যদি আপনি আসলে আমানত হিসেবে টাকা রাখেন তাহলে সেই ক্ষেত্রে সেই টাকাটা আপনি লিখবেন। ধরেন হচ্ছে আমি এক ফ্রেন্ডকে আমি 50,000 টাকা তার কাছে রাখতে দিছি, সো এরকম যদি হয় তাহলে আপনার সেই টাকাটাও এখানে যোগ করতে হবে। দেন হচ্ছে আপনার মানে ভাড়াটিয়া হইলে যদি আপনি ফ্ল্যাট বাড়ি বা দোকান বা নেওয়ার সময় যদি আপনি কোনো টাকা তাদেরকে দিয়ে থাকেন যেটা ফেরতযোগ্য অর্থ, মানে ফেরত পাবেন, আপনি বাসা ছেড়ে দিলে তখন ফেরত পাবেন, এরকম যদি কোনো কিছু থাকে দোকানের ক্ষেত্রে হোক বা যে কোনো ডিটের ক্ষেত্রে হোক, আমরা বলি না অগ্রিম পেমেন্ট করে থাকি 2 মাসের 1 মাসের, এই পেমেন্টের যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনার এখানে ধরতে হবে। সো ধরুন হচ্ছে আমি 50,000 টাকা ভাড়া বেশি দিয়ে রাখছি, সেই টাকাটা আমরা এখানে ধরলাম। এটা আমি জাস্ট ক্যালকুলেট করার জন্য দিলাম, যদি আপনার না থেকে সেখানে খালি রাখবেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আপনার ভাড়া ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মানে জামানতের জন্য প্রদত্ত ফেরতযোগ্য অর্থ, মানে এমন কোনো জায়গা আছে যে খাতে আপনি হয়তো বা জামানত হিসাবে নিছেন, ধরেন আপনি একটা হয়তো বা মোটরসাইকেল নিছেন, সেটা হয়তো বা চালানোর জন্য নিছেন কিছুদিনের জন্য, তো সেইটার জন্য আপনি একটা মানে অর্থ তার কাছে দিয়ে রাখছেন, মনে করেন 50,000 টাকা, যেটা আপনার আসলে গাড়িটা ফেরত দিলে তখন আপনি টাকাটা পেয়ে যাবেন। সো এরকম যদি কোনো অর্থ থাকে, মানে ফেরতযোগ্য অর্থ যেটা ফেরত পাবেন, এরকম যদি কোনো অর্থ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওইটা আপনাকে হচ্ছে এখানে ক্যালকুলেট করতে হবে। মানে এমন কোনো কিছু জামানতের জন্য, মানে জিম্মার জন্য যদি আপনি টাকা দিয়ে থাকেন, সেই টাকাটা যদি থেকে থাকে কারো কাছ থেকে, যে কোনো কারণে হইতে পারে, সেটা মোবাইল, সেটা হচ্ছে ফ্রিজের জন্য হইতে পারে, মানে যে কোনো কিছুর জন্য যদি জামানতের টাকা দিয়ে থাকেন সেই টাকাটা আপনাকে ধরতে হবে, যেটা আপনার ফেরত পাবেন, মানে ওটা আপনার টাকা আর কি, যখন আপনি ওটা ফেরত দিয়ে দেবেন তখন আপনাকে টাকাটা দিয়ে দেবে, এরকম যদি হয়ে থাকে, বা ওটা আপনি নিতে পারবেন। সো এই টাকাটা আপনি এখানে যোগ করবেন। ধরুন হচ্ছে আপনি ড্রয়ারে বা আলমারিতে বা যে কোনো জায়গায় যদি আপনি রক্ষিত ব্যবসার জন্য নগদ অর্থ
যদি উপরে নগদ অর্থ ঘরে যুক্ত না করে থাকেন, মানে আপনি অন্য জায়গায় যদি আপনি এই নগদ অর্থের যদি ঘরের টাকাটা না দিয়ে থাকেন তাহলে এখানে দিবেন। মানে আমার কথা হচ্ছে আপনার কাছে নগদ অর্থ যেটা আছে 90,000 ধরছি, এখন ধরেন হচ্ছে আপনার দোকানে মানে ডয়ারে হয়তো বা 50,000 টাকা আছে আরও এক্সট্রা, বা 20,000 টাকা আছে, বা 30,000 টাকা আছে, যদি থেকে থাকে সেটা আপনি এখানে দিবেন। আর যদি প্রথমেই ধরে থাকেন তাহলে আর এখানে দিতে হবে না, প্রথমে যদি আপনি ওটা ক্যালকুলেট করে থাকেন, মানে এক জিনিস দুইবার আর কি আসবে না। এবার হচ্ছে ক্রেতার থেকে পাওনা ব্যবসায়িক পণ্য বিক্রয় বাবদ বকেয়া মূল্য। ক্রেতাদের থেকে মানে আপনার কাছ থেকে ধরেন আপনি জিনিসপত্র ব্যবসা করেন, আপনার থেকে কেউ জিনিসপত্র কিনছে, যেখান থেকে বিক্রয় বাবদ যে বকেয়া মূল্য, মানে আপনি হয়তো বা তার থেকে টাকা পান। কথার কথা মনে করেন যে আপনি চাল দোকানদার বা গম দোকানদার বা যে কোনো টাইপের দোকানদার, আপনি বা যে কোনো কিছু আপনি বিক্রি করেন, আপনি 50,000 টাকার মাল দিচ্ছেন কিন্তু সেই টাকাটা এখনও দেয়নি, কিন্তু আপনি পাবেন। যদি এরকম কোনো টাকা থেকে থাকে বা এরকম কোনো ক্যালকুলেশন উপরে যদি আপনি না দিয়ে থাকেন তাহলে এখানের মধ্যে দিবেন। ধরুন চলো আপনার 20,000 টাকা বা 30,000 টাকা বকেয়া আছে, যেটা আপনার ক্রেতারা নিছে কিন্তু আপনি এখনও টাকাটা পাননি, কিন্তু ওইটাও হিসাব করতে হবে। এখানে গেল। তারপরে হচ্ছে বিক্রিত উদ্দেশ্যে স্টোরে রাখা রেডি পণ্য, উৎপাদিত পণ্য, কাঁচামাল, প্রক্রিয়াজাত পণ্য, পাইকারি মূল্য, এগুলা সব কিন্তু আপনার এখানে হিসাব করতে হবে। সো এই ক্ষেত্রে অনেকেই বলবেন যে ভাই এত কিছু কেমনে হিসাব করবো? কিচ্ছু করার নাই, আপনি যেহেতু মানে জাকাত দিবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জিনিসগুলো হিসাব করতে হবে। আপনার কাছে যদি ধরেন হচ্ছে আপনার অফিসে আপনি বিক্রি করার জন্য মনে করেন 5টা হেডফোন রাখছেন বা 5টা আপনার হচ্ছে কলম রাখছেন, এক্সাম্পল বলতেছি, যদি সেরকম হয়ে থাকে সেগুলোর আপনার হচ্ছে আপনার মানে কিনে যে আনছেন সেই টাকাটা বা পাইকারি মূল্যতে যে টাকা দিয়ে কিনছেন সেই মূল্যটা আপনার এখানে ধরতে হবে। মানে বিক্রয়ের উদ্দেশ্যে বা মানে ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট থেকে থাকে, ধরেন হচ্ছে আপনার হচ্ছে মুদি দোকান, আপনার কাছে চাল আছে, ডাল আছে, লবণ আছে, তেল আছে, যেগুলো আছে চাল ডাল তেল, এগুলোর যে ক্রয় মূল্য ছিল আপনি যেটা পাইকারিতে কিনছেন সেই মূল্যটা কিন্তু আপনার এখানে ক্যালকুলেট করে দিতে হবে। মানে অরিজিনালি যদি আপনি এখানে পারফেক্টলি জাকাত দিতে চান, আনুমানিক না, আপনাকে অবশ্যই ক্যালকুলেট করে দিতে হবে যদি আপনি অ্যাকুরেট হিসাব করতে চান। সো সেই মূল্যটা, আর যদি সেই ধরনের বিজনেস না থেকে থাকে বা যে ধরনের বিজনেস হোক না কেন, ধরেন হচ্ছে আপনার মানে যে কোনো টাইপের আপনি বিজনেস পণ্য যদি থেকে থাকে, সেটা যদি বিক্রয়ের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই মূল্যটা এখানে লিখতে হবে। গেল। দেন হচ্ছে আপনার যেমন হচ্ছে লাভের বিক্রয় বা ট্রেডিং এর উদ্দেশ্যে ক্রয়কৃত অন্যান্য সম্পত্তি বিক্রয় মূল্য, যেমন হচ্ছে আপনার ধরেন হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো জমি কিনছেন, মানে জমিটা কিনছেন আপনি আর বেচবেন, ভবিষ্যতে বেচবেন, সেখান থেকে টাকা আয় করবেন, সেরকম যদি হয়ে থাকে তাহলে বর্তমান মূল্যটা আপনাকে এটা দেখতে হবে, মানে এখানে দিতে হবে। দেন বা ফ্ল্যাট যদি থাকে ফ্ল্যাট, বা প্লট যদি থাকে প্লট, এই গাড়ি ইত্যাদি যদি আপনি কিনে বিক্রি করার জন্য রেখে থাকেন তাহলে উদ্দেশ্য আপনার আসলে কিনছেন, আপনি বিক্রি করবেন। সো সেই ক্ষেত্রে অবশ্যই সেই টাকাটা আপনাকে এখানে ধরতে হবে। যে কটা আছে সবগুলো যোগ করে আপনি আসলে এখানে টাকাটা বসা দেবেন। আর যদি উপরে দিয়ে থাকেন তাহলে তো হইলে। বাট আমি আবার ক্লিয়ার করে বলি, আপনি মনে করতেছেন যে না এটা আমি এখন উদ্দেশ্য নাই, আমি জাস্ট এমনিতে কিনছি, পরের ভবিষ্যতে হয়তো বিক্রি করতেও পারি, এরকম উদ্দেশ্য আপনাকে আসলে উদ্দেশ্য আল্লাহর সাথে আপনি বুঝবেন ভালো। সো যেহেতু আপনি মানে জাকাত দিচ্ছেন, এটা কোনো গভর্নমেন্টের সাথে না, সো সেই ক্ষেত্রে আপনাকে আপনার পিউরিটি যেটা আছে সেটাকে হিসাব করে আপনাকে ক্যালকুলেট করতে হবে। এখানে এমন না যে কেউ আপনার থেকে হিসাব নিতে আসছে, সো আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সো সেই হিসাব যদি আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকুরেটলি হিসাবটাই করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম কোনো কিছু থেকে থাকে, গাড়ি থেকে থাকে, বাড়ি থেকে থাকে, যেটা আপনি বিক্রয়ের জন্য বাট আপনি ইউজ করার জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাতে কোনো জায়গাত আসে না, এটা কিন্তু আবার বুঝে নিন, আবার ওটা ধরে ফেলেন না। এবার আসে হচ্ছিল মুদারাবা বা অংশীদারি, মানে অংশীদারি কারবারে বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান, যেমন জয়েন্ট স্টক টাইপের কোম্পানি যদি হয়ে থাকে, সেখানে আপনি মালিকানার আনুপাতিক অংশ আপনার যে মালিকানা আছে সেটা আনুপাতিক অংশের মানে যে সম্পত্তি আছে ওটার যে আপনার জাকাতযোগ্য সম্পদ যতটুকু আপনার আনুপাতিক হারে যতটুকু আসে বা আপনার মানে মধ্যে যে টাকাটা মানে জাকাতযোগ্য সম্পত্তি আসলে, ধরেন কথার কথা মনে করেন যে আপনার 5 জন মিলে একটা বিজনেস করছেন, সেইখানে ওই বিজনেসের জাকাত মানে যে ক্যাশ থাকে বা যেটা হচ্ছে জাকাতযোগ্য ক্যালকুলেশন করলেন, সেখানে মনে করেন 50,000 টাকা জাকাত আসছে, তাহলে আপনার আসতে 10,000 টাকা। যদি এটা আপনার জানা সম্ভব হয় তাহলে এটা আপনি এখানে লিখবেন, আর যদি জানা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে এই অংশে চলে আসবেন। যদি কোনোভাবে জানতে না পারেন তাহলে কত টাকা বিনিয়োগ করছিলেন ওই ব্যবসাতে, ওই জয়েন্ট যে ব্যবসা ছিল বা যে ব্যবসাতে আপনি আসলে টাকাটা দিয়েছেন সেটাতে কত টাকা দিয়েছেন সেই টাকাটা আপনি এখানে লিখবেন।
যদি থাকে, আর দুইটা অপশন যদি না থাকে তাহলে তো জিরোই থাকবে। এবার আসে যদি আপনি শেয়ার বাজারে আপনি যদি একটা ক্যাপিটালের জন্য লাভের উদ্দেশ্যে মানে ক্রয়কৃত যদি শেয়ার আপনি কিনে থাকেন, তাহলে বর্তমানে যে জাকাত মানে বাজার মূল্য যেটা আছে, ঠিক আছে, যেদিন আপনি আসলে হিসাব করতেছেন সেই দিনের জাকাত মানে আপনি চেক করবেন, চেক করে দেখবেন যে আপনার আসলে ওই দিনের বাজার মূল্যটা কত আছে ওই শেয়ারের। যদি শেয়ারের যত মূল্য আছে সেই মূল্যটা আপনি এখানে দিয়ে দিবেন। এবার হচ্ছে শেয়ার মার্কেটে আপনার হচ্ছে বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ার মূল্যে বিপরীতে থাকা আনুপাতিক নিকট জাকাতযোগ্য সম্পদের টাকার পরিমাণ যদি আপনার হচ্ছে মানে আপনি এমন একটা শেয়ার কিনছেন যে শেয়ারের হচ্ছে বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আপনি কিনছেন, তাহলে সেই ক্ষেত্রে শেয়ারের বিপরীতে যেই আনুপাতিক যে আপনার হচ্ছে হলো জাকাতযোগ্য সম্পদ যেটা আছে, টাকা আছে বা পরিমাণ আছে, সেটা জানা সম্ভব হলে আপনি এখানে দিবেন। আর যদি হচ্ছিল আপনার কোনোভাবে ওই বাৎসরিক মুনাফা অর্জনের ক্রয়কৃত শেয়ারের বাজার মূল্য আপনি যদি যেদিন হিসাব করতেছেন সেদিন থেকে মানে যদি জানা সম্ভব না হয়, তাহলে ওই শেয়ারের বাজার মূল্যটা আপনি দিবেন। মানে যদি আপনি আসলে জানেন তাহলে হচ্ছিল এটা দিবেন, আর যদি না জানেন তাহলে সেটা দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছিল পরবর্তী ধাপে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার কাছে এখানে চলে আসবে নেক্সট অপশন। এখন কথা হচ্ছে মানে যেগুলো আসলে জাকাতের বাইরে চলে যাবে, জাকাতের হিসাবে যেসব সম্পদের মূল্য বিয়োগ করতে হবে আর কি, বিয়োগ হবে। এবার আসলে হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে আপনার যদি এখানের মধ্যে কিন্তু অলরেডি ক্যালকুলেশন চলে আসছে, কত টাকা জাকাত আসছে সেটা কিন্তু নিচে চলে আসছে। সো আমি উপরে আগে তারপরে বাকিটা দেখাই। এখানের মধ্যে হচ্ছিল চিকিৎসা বা সাংসারিক একান্ত প্রয়োজনে নেওয়া ব্যক্তিগত ঋণের পরিমাণ, মানে ধরেন হচ্ছে হলো আপনার ঋণ শুধুমাত্র অংশ বা আগামী 1 বছরের ভিতরে পরিশোধ করতে হবে, এরকম যদি হয়ে থাকে কোনো টাকা কারো থেকে নিয়েছেন 1 বছরের মধ্যে আপনাকে দিতে হবে। সাংসারিক বা চিকিৎসার জন্য বা একান্ত প্রয়োজনে মানে নিজের ব্যক্তিগত প্রয়োজনে যদি হয়ে থাকে তাহলে সেই টাকাটা আপনি এখানে দিবেন। ধরেন কথার কথা আপনি হচ্ছিল 20,000 দিচ্ছেন বা 2 লাখ টাকা নিছেন, ওকে। এবার আসলে ব্যবসা করার জন্য যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে সেখানে যে জাকাতযোগ্য সম্পদ কাঁচামাল বা রেডি স্টকের জন্য যে সম্পদ আছে সেটা ক্লিয়ারের জন্য যেটা 1 বছরের মধ্যে আপনার যে ঋণটা পরিশোধ করতে হবে সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। 1 বছরের মধ্যে যদি পরিশোধ করতে হয় সেটা আপনি এখানে লিখবেন কত টাকা সেটা। এবার হচ্ছে কিস্তিতে বা বাকিতে ক্রয়কৃত পণ্য সার্ভিস যদি ওই মানে আপনার হচ্ছে 1 বছরের মধ্যে যতটুকু আপনাকে পে করতে হবে, ধরেন হচ্ছে কিস্তিতে কিনছেন 2 বছর মেয়াদে একটা প্রোডাক্ট, আর 1 বছরের কিস্তি যতটুকু আসে সেই কিস্তির টাকাটা আপনি এখানে বাদ দেবেন। ধরেন আপনি হচ্ছে একটা ফ্রিজ কিনছেন যেটা প্রতি মাসে আপনার হচ্ছে 1,000 টাকা করে কিস্তি দিতে হয়, আপনি হচ্ছে বছরে কিস্তি দিবেন হচ্ছে 12,000 টাকা। সো 12,000 টাকা আপনি এখানে মাইনাস করে দিবেন, ঠিক আছে, যেটা আপনার হবে ওই বছরের আর কি, মানে 1 বছরের আর কি। এবার হচ্ছে আপনার স্ত্রী ধরেন মোহরানা আপনি দেন নেই, সেই মোহরানা টাকা আপনি দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এই বছরের মধ্যে মানে 1 বছরের মধ্যে যতটুকু আপনি দিতে চাচ্ছেন ওটা যদি ইচ্ছে থাকে তাহলে সেটা আপনি এখান থেকে মাইনাস দিতে পারেন। ধরেন হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে 5,000 টাকা যদি মোহরানা বাকি থাকে সেটা আপনি দিলেন। কর্মচারীদের মানে অনাদায়ী বেতন ভাতা বা আপনার হচ্ছে জাকাত বছর পূর্ণ হওয়ার আগে যদি অবশিষ্ট থেকে থাকে, মানে আপনি যখন হিসাব করছেন তার আগে যদি আপনার কর্মচারীদের বেতন হয়ে রয়েছে, মনে করেন যে 1 মাসের বেতন 5 মাসের বেতন পায় বা ভাতা পায়, এই যে টাকাটা আছে সেই টাকাটা আপনার এখানে লিখতে হবে, মানে এটা বাদ যাবে আর কি। সো ধর মনে করেন যে 80,000 টাকা বাদ গেল। তারপরে হচ্ছে আপনার ট্যাক্স, মানে আপনার ট্যাক্স, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ফোনের বিল ইত্যাদি দেনা যদি থেকে থাকে, আপনার হচ্ছে জাকাত বছর পুরোর আগে অবশ্যই হয়েছে, মানে আপনার হচ্ছে যেদিন আপনি হিসাব করতেছেন বা যেই তারিখ পর্যন্ত আপনি হিসাব করবেন তার আগে যত ধরনের বাড়ি ভাড়া, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানি বিল যদি থেকে থাকে, এটা যদি আপনি দেন নেই দিবেন আর কি, যদি দেন নেই না দিয়ে থাকেন তাহলে সেই টাকাটা দিবেন, তাহলে এটা মাইনাস হবে। দেন হচ্ছে বিগত বছরের বকেয়া জাকাত, যদি আপনার আগের বছরের জাকাত রয়ে গেছে সেটা আপনি দেন নেই তাহলে সেই ক্ষেত্রে এটা এখানে দিয়ে দিবেন, মানে কত টাকা সেটা ছিল। ধরেন যদি 5,000 টাকা তাহলে 5,000। আমি কিন্তু সবগুলো হচ্ছে আনুমানিক আন্দাজের উপরে দিচ্ছি যাতে আপনি ক্যালকুলেট করতে সুবিধা হয়। সো এখানে আসার পর দেখুন এখানে কিন্তু ক্যালকুলেশন করলে আপনি কিন্তু চেঞ্জ হচ্ছে নিচে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে। সো ক্যালকুলেশন শেষ। এখানের মধ্যে দেখুন এখন কি আসছে, সেটা হচ্ছে জাকাতযোগ্য সম্পদ আপনার হচ্ছে 26 লাখ টাকা সামথিং। দেন হচ্ছে জাকাত থেকে আপনি বাদ যাবে হলো এত টাকা, মানে কত টাকা আপনার হচ্ছে জাকাতযোগ্য সম্পদ না, এটা খ থেকে এটা বাদ গেছে। দেন হচ্ছে নিট সম্পদের মূল্য, মানে অরিজিনাল কত টাকা সম্পত্তি আপনি আসলে জাকাতযোগ্য সম্পদ আছে এটা বেরোলো। দেন হচ্ছে 2.5% যেহেতু আপনাকে দিতে হবে জাকাতের জন্য, সো এটা তো মোট আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে টোটাল 26 লাখ সামথিং টাকা থেকে টোটাল জাকাতযোগ্য সম্পদ আসছে হচ্ছিল 23 লাখ টাকা, এবং হচ্ছিল মোট জাকাত আপনি প্রদান করতে হবে মাত্র আপনার হচ্ছে 58,000 টাকা। ইজ ডিপেন্ড। সো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই দেখা যাবে যে অল্প কিছু টাকা আসে। তো আমার কাছে মনে হয় যে আপনার জাকাতটা হিসাব করে যেহেতু আপনি সম্পদের মালিক হয়েছেন, সো দিয়ে দেওয়া ভালো। সো দিয়ে দেওয়া ভালো। এখান থেকে এসে দেন আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে
করতে পারেন জাকাতের এই যে ইয়াটা হয়েছে সেটা আপনি লিখে প্রিন্ট করে রেখে দিতে পারেন, আপনার জন্য সুবিধা হবে, চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। সো এই ছিল সিস্টেম। সো এই ছিল প্রসেস, বুঝতে পারছেন যে এইভাবে করে আপনি কিন্তু আপনার জাকাত ক্যালকুলেট করে নিতে পারেন। এরপরও আপনি যদি আরও বেশি শুদ্ধভাবে জাকাত ক্যালকুলেট করতে চান বা আরও ইনফরমেশন গেদার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে আপনি যে কোনো একজন স্কলার মানে ইসলামিক স্কলারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনি আরও বেটারভাবে ক্যালকুলেট করতে পারেন। বাট এটা হচ্ছে এমন একটা ক্যালকুলেটর যেটা ইউজ করে অ্যাটলিস্ট সাধারণ মানুষ যারা আছি আমরা, তারা অনায়াসে জাকাত মোটামুটি আপনি আসলে ক্যালকুলেট করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি এই জাকাত ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করার পর আপনার কত টাকা জাকাত আসছে বা আপনার জাকাত আসছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা একটু জানতে চাই যে আসলে কার জাকাত কেমন আসতেছে বা আপনি ক্যালকুলেট করতে পারতেছেন কিনা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো এরপর আসলে এই ক্যালকুলেটর ইউজ করবে না করবে এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই জাকাত ক্যালকুলেটরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।